এটা কিছুদিন পর পর বান দেয়। ইভেন পাটা ছাগল আইনা সিঁদুর মিদুর দিয়ে সাজিয়ে গুছিয়ে সন্ধ্যায় রাখে। তো কৌতূহল জাগতো, সকালে যেতাম, যে আসলে ছাগল টাগল কিছুই দেখতাম না, বাট বানটা কিছুদিন থাকতো, তারপরে আবার অটোমেটিকলি দেখতাম যে অ্যাডজাস্ট হয়ে যেত আর কি। আমি যখন আসতেছিলাম তখন আমি দেখেছি যে প্রথম তাল গাছের সামনেই অনেক বড় লম্বা সাদা পোশাকে কেউ একজন দাঁড়িয়ে আছে, বাট চেহারা দেখতে পাচ্ছেন একদম তাল গাছের উঁচু পর্যন্ত। ইভেন ওর সামনে প্রসাব করে দিয়েছে, এটা দেখিয়ে ও চিল্লামারে উঠছে খুব রাগান্বিতভাবে। সে মানে ঘ্যাও ঘ্যাও করতেছে। ইভেন ওর চোখ দুটো একদমই লাল ছিল, রক্তের মতো লাল ছিল। মণি ছিল না, বাট একদম লাল ছিল চোখ দুটা। আমার ঘটনাটা হচ্ছে যে আমি একটু প্রথম থেকে শুরু করতে চাই। ভৌগোলিকভাবে আমার জেলা পড়েছে হচ্ছে দ্বীপ অঞ্চল ভোলাতে। তো ভোলার সেকেন্ড থানা পড়েছে হচ্ছে আমার এলাকা দৌলতখান থানা, যেখানে আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি। তো ওখান থেকে আমরা 2000 সালের ঠিক আগ মুহূর্তে আমরা চলে যাই হলো আমার শহর থেকে দক্ষিণে। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে চর কচ্ছিপা। এটা হচ্ছে 120 কি 25 কিলোমিটার দূরত্ব যেটা জায়গা। তো ওখানে যখন আমরা গিয়েছি, বাসা শিফট করেছি, ওখানে যাওয়ার পরে তো ওখানের কিছু পরিবেশ কালচার আছে যেগুলোর সাথে মিশার চেষ্টা করতেছি, বা যে পরিবেশগুলো আমরা কখনো দেখিনি সেগুলো ফেস হচ্ছি, যেহেতু চর অঞ্চল। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন গিয়েছি তখন ওই এলাকাগুলোতে ইলেকট্রিসিটি ছিল না, তখন হারিকেন বা কফি দিয়ে মানুষ চলাচল করতো আর কি। তো আমার ওই বাজারটার নাম হচ্ছে চর কচ্ছিপা। আমার এই বাজারটা থেকে আমার বাসাটার দরজা হচ্ছে 1 কিলোমিটার, একদম স্ট্রেট সোজা। তো ওখানে ওখানে প্রচলিত একটা ব্যাপার আছে যে ওখানে একটা গাজীর খাল আছে। এটা আমি জানি না, এর আগে হয়তো কেউ বলে নাই। গাজীর খালটা হলো এরকম যে ভাইয়া ওইটার কিছু হিস্টোরি আছে, যে হিস্টোরিগুলো ওই অঞ্চলগুলোতে মানুষ যদি এখন সবাই শুনে থাকে হয়তো বুঝতে পারবে যে অনেকগুলো হিস্টোরি আছে ওইটার অনেক পূর্বে, অনেক বছর আগের থেকে, যেগুলো ওখানকার মানুষ জানে। তো আমরা ওখানে যাওয়ার পরে আমরা এরকম অনেক মানুষের কাছ থেকে, পার্শ্ববর্তী যারা আছে অনেকের কাছ থেকে অনেক কথাবার্তা শুনেছি। তো শোনার পরও আসলে এগুলো বিলিভ করি নাই কখনো যে আসলে এরকমটা হতে পারে। তো যাই হোক, একটা পর্যায়ে আমরা যখন ওখানে থাকতেছি চলতেছি, তখন আমার বাবা থাকতো শহরে, আমি আমার সংসারের বড় ছেলে ছিলাম, যদিও ছোট, এটা 2004-05 ঘটনা। তো আমার বাজার থেকে, ভাইয়া বলে রাখি যে আমার বাজার থেকে আমার দরজাটা হচ্ছে 1 কিলোমিটার, বাড়ির দরজাটা সোজা। তো বেরিটা হচ্ছে যে নতুন বেরি এটা। তো বেরিটার থেকে আমার রাইট সাইডে হচ্ছে, বাজার থেকে সোজা আসলে রাইট সাইডে আমার বাসার দরজা পড়ে। তো এই বেরি থেকে নামতে হলে আপনার প্রায় 20 ফুট নিচে নামতে হয়। তো এটা মুরব্বিরা কোদাল দিয়ে সিঁড়ির মতো করে দিত মানুষের যাতায়াতের সুবিধার জন্য। তো বেরি থেকে নামলে মোটামুটি 80 ফিট সোজা যেতে হয়, তারপরে রাইট সাইডে হচ্ছে 10 ফিট, তারপরে বামে হচ্ছে 200 ফিট আমার বাসা। জাস্ট ধর মতো দরজাটা আমার। তো এর আগে আমি কিছু হিস্টোরি বলে রাখি যেগুলো আমি শুনেছি বা দেখেছি। সেগুলো হচ্ছে যে আমার দরজা থেকে নামলে লেফট সাইডে একটা পুষ্কুনি পড়ে। এই পুষ্কুনিটার চতুর্থ দিকেই তাল গাছ, অনেক বড় বড় তাল গাছ আছে। তো ওই পুষ্কুনিটার মধ্যে 12 মাসই কচুটি পানায় ভরা থাকে, অন্ধকার, পানি কালো থাকে। আর ওই পুষ্কুনিটার ঠিক লেফট সাইডই হচ্ছে যে ওই গাজীর খাল, যেটা খুবই ভয়ানক একটা খাল। তো এই খালে আপনার অনেকগুলো হিস্ট্রির মধ্যে প্রথম যেটা শুনেছি যে এই বাঁধ, আমরা যে বেরিটা দিয়ে আসতাম, এটা এখন হাইওয়ে হয়ে গেছে, ওখানকার প্রধান হাইওয়ে, কিন্তু এখানে এক মার এক ছেলে লাগে, এরকম অনেক কথা গুজব শুনতাম। তো আমরা যখন ওখানে যাই, তো আমার হিস্ট্রিটার আগে আমি যেটা দেখি ওখানে, যে আমার ওই নামতি যে পুষ্কুনির পাড়ে একটা বাঁধ আছে ওই নদীর সাথে অ্যাড করা, এটা কিছুদিন পর বান দেয়। ইভেন পাটা ছাগল আইনা সিঁদুর মিদুর দিয়ে
সাজিয়ে গুছিয়ে সন্ধ্যায় রাখে, তো কৌতূহল জাগতো। সকালে যেতাম, যে আসলে ছাগল টাগল কিছুই দেখতাম না, বাট বানটা কিছুদিন থাকতো, তারপরে আবার অটোমেটিকলি দেখতাম যে অ্যাডজাস্ট হয়ে যেত আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে ওই পুষ্কুনির পাশে যেই যারা থাকেন, আঙ্কেল বলতাম আর কি, ওনার ছেলে আছে একটা আমার বয়সী, নাম হচ্ছে বাউদ্দিন। তো ওরই বড় ভাইয়ের দুই বউ, মানে ওর ভাবি, দুই ভাবিকে একসাথে বড় ভাইদেরকে বিয়ে করায়। ওই দুই বউ ওই পুষ্কুনিতে গোসল করতে গিয়ে দুজনই ডুবে গিয়েছে। তো একজনের লাশ পেয়েছে, আরেকজনেরটা পায়নি। এরকম একটা হন্টেড জায়গা। তো তারপর কিছুদিন পর ওখানে থাকতেছি আসা যাওয়া করতেছি। তো আমার একটা ব্যাপার ছিল কি ভাইয়া, আমি ওই শহর অঞ্চলে বড় হয়েছি, তো একটু রাত করে বাসায় আসতাম। তো ওখানকে দেখতাম যে ওখানকার ময়মুরবি যারা আছে এলাকার, এরা 5-6 জন একসাথে রাত 9টা-10টার দিকে মহল্লায় ফিরতো, একা ফিরতো না। তো আমি তো শহর অঞ্চল থেকে গিয়েছিলাম, বয়সে ছোট ছিলাম, বুঝতাম না। তো আপনি জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলে বাইস্কোপ ছিল, আগের একটা সময় ছিল যে বাজারে বাইস্কোপ বসতো, ওখানে মানুষজন দেখতো আর কি, ছোট পর্দার মধ্যে। তো এগুলো দেখতাম, দেখে মোটামুটি রাত 9টা, 9:30, 10টা, অনেক সময় 11টা বেজে যেত। তখন আমি অনেক সময় করতাম কি, যে রিক্সা যেত, রিক্সার পিছনে উঠে বসে পড়তাম। রিক্সাওয়ালা জানতো না, এক ধরনের ফাঁকিবাজ করতাম আর কি। পিছনে বসে থাকতাম, ঠিক দরজার এখানটায় আসলে নেমে যেতাম। তো একটু বলে রাখি ভাইয়া, বর্ষাকালে আবার ওই বেরিটায়, এখন হাইওয়ে রোডটায় এক হাঁটু গাড়া যেত, তখন একটু বেশি প্রবলেম হইতো আর কি। তো এরকম বেশ কিছুদিন আসার সময় আমি ফলো করতাম যে মনে হচ্ছে যে পিছনে কেউ হাঁটছে বা কিছু একটা হচ্ছে, বা গাছের পাতাগুলো বৃষ্টির মতো ঝরতেছে, গায়ে পড়তেছে, কেমন যেন শরীরটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, ভার হয়ে যাচ্ছে। তখন একটু গান টান গিয়ে হালকা করে শরীরটা দূর দিয়ে চলে আসতাম বা হেঁটে আসতাম, এরকম একটু ভয়ভীতি পেতাম। কিন্তু যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে তার কিছুদিন আগে ওই আমার যে ফ্রেন্ড, ওর যে দুই ভাবি মারা গিয়েছে, ওর বাবা প্রফেশনালি মিস্ত্রি কাজ করে। তো আপনি জেনে থাকবেন যে ভাই, ওদের মিস্ত্রি কাজ যারা করে, এদের বাক্সটা মোটামুটি বেশ ওজন হয়, 20-25 বা 30 কেজি হয়। তো এটা ওর বাবা কত সেদিন, এটা আমার ঘটনাটা ঠিক কিছুদিন আগের একটা ঘটনা, যে 9টা বা 8:30 এরকম একটা সময় ও আসতেছে। তো আমার বেরি থেকে নামলি কিন্তু প্রথমে সিরিয়ালে 1-2 করে 6টা তাল গাছ পড়ে, তারপরে আমার ডানে যেতে হয়। তা ও যেদিন আসতেছে, তো ওখানে একটা বিষয় বলে রাখি ভাই, একটা জিনিস প্রচলিত আছে যে কেউ যদি রাতের অন্ধকারে যদি চিৎকার দিয়ে ওঠে, তাহলে পুরো মহল্লার লোকজন হারিকেন টারিকেন নিয়ে বের হয়ে আসে। কারণ এটা আমরা যাওয়ার আগে থেকেই এই প্রচলনটা ছিল। তো সেদিনও হুট করে দেখলাম যে একটা চিৎকার দিল, আমিও বের হয়ে আসছি বাসা থেকে, সকলে বের হয়ে আসছে। এসে দেখলাম যে ওর বাক্সা পড়ে আছে, ওর সামনে একটা ডুবার মধ্যে পড়ে আছে, মুখ দিয়ে কেমন যেন হিলোমিলো বেরোচ্ছে, ফেনা বেরোচ্ছে। তো একটা পর্যায়ে যে ওকে পরের দিন যখন জিগাই, তখন ও বলে যে এখানে আমি যখন আসতেছিলাম তখন আমি দেখেছি যে প্রথম তাল গাছের সামনে অনেক বড় লম্বা সাদা পোশাকে কেউ একজন দাঁড়িয়ে আছে, বাট চেহারা দেখতে পাচ্ছে না, একদম তাল গাছের উঁচু পর্যন্ত। ইভেন ওর সামনে প্রসাব করে দিয়েছে, এটা দেখি ও চিল্লামারে উঠছে। যাই হোক, সেদিনের ঘটনার পরে আমি বেশ কিছুদিন পরে আমি আবার কি করি, যে আমার ছোটোবেলা থেকে বসি ফলানোর খুব শখ ছিল, বা মাছ ধরা, বসি দিয়ে মাছ ধরার খুব শখ আমার। তো আমি বসি বাইতাম ছোটোবেলা। তো আমি ওই পুষ্কুনিটারই ঠিক লেফট সাইডে যেই গাজীর খাল বলা হয়, নদী, ওইটাতে আমি লেদ বসি ফেলে আমি বসে আছি, হাতে ধরে, কাস্টিং হাতে ধরে বসে আছি। তখন এক রাখাল এক পাল ভোষ নিয়ে আসলো আমার বাসার এদিক থেকে, যে ও নদীটা জাস্ট ক্রস করবে এদেরকে নিয়ে। তখন ওনার যেই পালের যে বড় মহিষটা, এটা প্রথমে নামে। তো আমি ওনাকে ডাক দিয়ে বলি যে আপনি একটু ডান দিকে সাইড হয়ে তারপরে আপনি যান, যাতে আমার প্রবলেম না হয়। তো উনি বেশ ডান সাইড হয়েই নেমেছে। নামার পরে যখন মিডল পয়েন্টে গিয়েছে নদীটার,
তখন আমি দেখলাম যে প্রথমে যেই বড় মহিষটা সামনে ছিল ওইটা ডুবে গিয়েছে। ইভেন অনেক বড় বড় ফুটকা উঠতেছে পানি থেকে। তখন আমি রাখালরে ডাক দিয়ে অবগত করলাম যে আপনার সামনের মহিষটা তো ডুবে গিয়েছে। তো একটা পর্যায়ে উনিও মানে সব মহিষগুলো ছেড়ে ছোট একটা বাচ্চা মহিষের পিঠের উপরে উঠে বসছে নদী পারানোর জন্য। তো একটা সময় উনি নদী পার হয়ে গিয়ে দেখলো যে ওনার আসলে বড় যে মহিষটা ছিল এটা নাই। পরে তো উনি চিল্লাপাল্লা দিল, মানুষজন আসলো, আর জিনিসটা তো আমার চোখের সামনেই ঘটেছিল তখন। এ একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই নদীতে আমি আরেকদিনও দুপুরবেলা যখন বড়শি দিয়ে মাছ ধরতে ছিলাম, তখন আমারই পাড়াপড়শি এক আঙ্কেল, উনি কলা গাছ দিয়ে, আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে ভেরুকা বলি আর কি, নৌকার মতো যাতায়াত করা যায় পানির মধ্যে, ওটা দিয়ে জাল মেরে মেরে মাছ ধরতে ছিল নদীটার মাঝখান থেকে। তো আমি এক কর্নার থেকে গাছের গোড়ায় বসে বসে টোক দিয়ে বসে পলাচ্ছি, মাছ টাছ ধরতেছি। তো এমন তো অবস্থায় আমি দেখলাম যে উনি জাল মারলো, ওনার জালের ভিতরে একটা লাশ উঠে আসলো। উনি চিল্লা মারে উঠছে। তখন আমি তাকাইয়া দেখতেছি যে একটা লাশ, দিব্যি একটা লাশ ওনার জালের মধ্যে। যাই হোক, এটা উনি দেখেছিলাম, এটা উনি চলে আসছে সাঁতার কেটে নেমে জাল টাল ফেলে। তার 2-3 দিন পরে ওনার ওই ভদ্রলোকের বাবা মারা যায়। এই একটা ঘটনা। তো আমার সাথে ফাইনালি যেটা ঘটে, এই হিস্টোরিটা আসলে আমি রিয়েলাইজ করেছি, এই কারণেই এখানে আসছি বলার জন্য। সেটা হচ্ছে যে আমস্যার দিন, একদিন আমস্যার দিন সন্ধ্যাবেলা, তো আমি জানতাম না ওদিন আমস্যার দিন। যাই হোক, আমস্যার দিন একটু ক্রিটিক্যাল জায়গাগুলোতে মানুষজন একটু কম যায়, প্যারানরমাল যেই জায়গাগুলো। তো সেদিন সন্ধ্যাবেলা আমি আমার আম্মুর কাছে বায়না করি যে পিঠা খাবো। তখন আমার আঞ্চলিক ভাষায় একটা পিঠার নাম আছে, চই পিঠা বলা হয়। এটা আম্মুর কাছে মাঝে মধ্যে বায়না করতাম এটা খাওয়ার জন্য। তো রীতিমতো প্রতিদিনের মতো সেদিনও বায়না করলাম সন্ধ্যার দিকে। তো আম্মু বললো যে ঠিক আছে, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসো। তো এটার জন্যই বের হয়েছিলাম। তো বের হওয়ার এক পর্যায়ে আমি সন্ধ্যা হবে এরকম একটা ভাব, বাসা থেকে বের হয়ে ঠিক সোজা এসে ডানে এসে বামে আমি সোজা মেইন রোডে উঠব। তো প্রথম তাল গাছটা পড়ে। তো এই তাল গাছটার এখানে আসার সাথে সাথেই লেফট সাইড থেকে একটা হোয়াইট কালার একটা বিড়াল আসলো, মানে একদম নর্মাল একটা বিড়াল, যেটার কোনো সাইজ বড় ছিল না, নর্মাল বিড়ালের মতোই, কিন্তু অনেক হোয়াইট ছিল। তো বিড়ালটা এসে আমার ঠিক 2 ফুট সামনে এসে দাঁড়িয়ে এসে খুব রাগান্বিতভাবে সে আমার মানে ঘ্যাও ঘ্যাও করতেছে। ইভেন ওর চোখ দুটো একদমই লাল ছিল, রক্তের মতো লাল ছিল। মণি ছিল না, বাট একদম লাল ছিল চোখ দুটা। তো আমার আম্মু বলেছে যে বিড়াল বা সাপ বা কুকুর যদি কখনো এই ধরনের কিছু সামনে এসে তোমাকে আঘাত করার চেষ্টা করে, নাম ধরে বল বা 7 বার বল বা চলে যাবে। তো আমি 7 বার বললাম, ও যায় নাই। পরবর্তীতে একটা সময় আমি নিজে খুব রাগ হয়ে যাই, কিরে একটা বিড়াল আমাকে এইভাবে আটকে রেখেছে পথ। আমি ডানে যাই, ও ডান দিকে মুভ করে, আমি বামের দিকে যাব বা আমি মুভ করে, বাট কোনোভাবেই আমাকে সামনে যেতে দিচ্ছে না। তো একটা সময় আমার খুব রাগ আসে, ইভেন অন্ধকারও হয়ে যায়। তখন আমি নিচের দিকে তাকিয়ে একটা ইটামিটা নেওয়ার চেষ্টা করি এবং একটু বেশি রাগান্বিত হই। পরবর্তীতেও ঠিক আমার সামনে থেকে আরও 1.5 ফিট সামনে চলে যায়। সামনে আমি যেদিকে মুভ করে যাব আর কি, ও ওদিকে মুভ করে, ঠিক ওদিকে মুভ করবো, আমি কাইক দিব, এর মধ্যে ও মানে হঠাৎ করে মাথাটা পিছনে মানে আমার দিকে মুভ করে। তো আমি তো জানি যে একমাত্র পেঁচা যেটা চারিদিকে মাথা ঘুরাইতে পারে বা মুভ করতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। তো ওর পাছা আমার দিকে, ওর মাথাও আমার দিকে, ঘেরি সামনের দিকে। মানে এটা আমাকে খুব ভয় লাগিয়ে দেয়। ইভেন আমি ওখানে খুব শর্ট হয়ে যাই, আমার চুলমুলগুলো দাঁড়িয়ে যায়, শরীরটা ভার হয়ে যায়। একটা পর্যায়ে আমি ও চলে যায়।
ও চলে যায়, ঠিক ও যেদিক থেকে আসছে ওদিকে চলে যায়। পরবর্তীতে আমি একটু এই গান টান গেয়ে শরীরটাকে একটু হালকা করার চেষ্টা করে আমি ঠিক সামনের দিকে পথ আগিয়ে যাই আর কি। তো যখনই আমি প্রথম তাল গাছ, দ্বিতীয় তাল গাছ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তাল গাছ আমি যখন পের হয়ে সামনের দিকে আগাই, ওই পুষ্কুনির ঠিক কর্নারটাই আরেকটা কথা যে আমার বেরি থেকে নামার সময় ঠিক বামি পুষ্কুনির কর্নার আর বেরির ঢালে একটা বাসা ছিল। তা ওই ভদ্রলোক সেদিন বাসায় ছিল না, উনি 2 দিন আগে চট্টগ্রাম গিয়েছে, এটা আমি জানি, যেহেতু ওনার বাচ্চা 2টা আমার বড় বোনের কাছে টিউশনি করতো। তো এটা আমি জানতাম উনি বাসায় নেই। তো ওনার বাসার সামনেই ঠিক পুষ্কুনিটার কর্নারই আপনার সিম গাছ ছিল, সিম গাছের কিছু থাকে, ঝাড় থাকে। তো ওই ঝাড়ের মাঝখানে একটা মানুষ দাঁড়ানোর মতো প্লেট ছিল। তো যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে, আমিও যাচ্ছি আবল তাবল গান গাচ্ছি শরীর হালকা করার জন্য। ঠিক ওই মুহূর্তে বেরিতে উঠবো এমন অবস্থা হঠাৎ করে কেন যেন আমি ডান দিকে মুভ করি। তো যখনই আমি ডান দিকে মুভ করে যখনই দেখলাম যে তখনই আমি দেখতে পেলাম যে ওখানটায় একটা মানুষ, দিব্যি একটা মানুষ দাঁড়িয়ে আছে, যার কোনো মাথা নাই, তার সম্পূর্ণরূপে ফিগার, ইভেন 2টা হাত, নখগুলো অনেক বড় বড়, কিন্তু তার মাথা নেই, ঘেরি থেকে শুরু করে উপরের দিকে নাই, বাট সম্পূর্ণরূপে একটা মানব দেহের মতো দাঁড়িয়ে আছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি কি করি, হঠাৎ করে আমি ওখান থেকে ভয় পেয়ে এসে যখন আমি ওনাকে দেখি, হুট করে আমার মাথার মধ্যে কাজ করলো যে এটা মনে মুরব্বি। তো আমি ওনাকে বলতেছি যে আঙ্কেল আমি ওখানে ভয় পেয়েছি, একটা বিড়াল আমার সামনে এসে দাঁড়ালো, আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আপনি রেসপন্স করলেন না, আপনি ডাক দিবেন না, যেটা বিড়াল আমাকে, আমি তার সাথে কথাবার্তা বলতেছি, আমি ভয় পাচ্ছি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আমি ওনার সাথে খুব যখনই কথাগুলো বলতেছি, একটা পর্যায়ে আমার শরীর সম্পূর্ণরূপে হালকা হয়ে গিয়েছে। তো একটা সময় যে এরকম যে ওনার সাথে কথা বলতে বলতে এখন আমি সামনের দিকেও যেতে পারছি না, কোনো দিকে তাকাতেও পাচ্ছি না, আবার উনি কোনো কথার রেসপন্সও দিচ্ছে না। তো একটা পর্যায়ে ওনার সাথে প্রায় আমি 20 মিনিট কথোপকথন ওখানে করি। ইভেন আমার যখন এই ঘটনাটা ঘটার পরে আমি যেটা জানতে পেরেছি, পাশেই ঘর ছিল, ঠিক 15 বা 20 ফিট দূরত্বর মধ্যে ঘর বাড়ি ছিল। তাদেরকে যখন আমার ফ্যামিলি জিজ্ঞাসা করেছে যে ও যখন এই বিপদে পড়েছে আপনারা একটু আসতে পারতেন, তো ওনারা বলেছিল যে এখানে মনে হচ্ছে যে অনেক বড় ঝড় তুফান চলতেছে, গাছগাছরা ভেঙে যাচ্ছে, কিন্তু আমার কথাও শুনতেছে ওনারা, এরকমটা ওনারা বলেছিলেন পরবর্তীতে। তো যাই হোক, তখন আসলে কোনো ঝড় ছিল না, একদম স্বাভাবিক ছিল, তবে অন্ধকার হয়ে আসছিল। তো আমি ওনার সাথে একটা পর্যায়ে কথা বলতে বলতে আমি এক ধরনের মানে অধৈর্য জিনিসটা আমার মধ্যে চলে আসে, আর আমি আস্তে আস্তে ভয় পেতে লাগি যে আমার শরীর বার হয়ে যাচ্ছে, আমি এখন কোনো দিকে মুভ করতে পারতেছি না। আর হঠাৎ করে লাস্ট ফিনিশিংয়ে এসে মনে হলো যে আমি আসলে যাকে ভেবে কথা বলছি, আসলে উনি তো চট্টগ্রাম আরও 2 দিন আগে চলে গিয়েছেন। তখন থেকেই আমার আসলে আমার আর কথাবার্তা, পুরো শরীর মানে এক ধরনের কেমন যেন প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছিল। তো মনে খুব সাহস নিয়ে আমি তারপর ওনার সাথে কথা চালিয়ে যাচ্ছি, উনি কথা রেসপন্স করছে না, কিন্তু আমি কথা চালিয়ে যাচ্ছি। একটা পর্যায়ে আমি খুব রাগ হয়ে যাই, ইভেন আমি ল্যাঙ্গুয়েজ খারাপ করি। তো ল্যাঙ্গুয়েজ খারাপ করার এক পর্যায়ে দেখলাম যে মানে প্রথমবার ল্যাঙ্গুয়েজ খারাপ করেছি, দ্বিতীয়বার ল্যাঙ্গুয়েজ খারাপ করেছি, ঠিক তৃতীয়বার হাক করব, মানে ল্যাঙ্গুয়েজ একই ভাষায় গালিগালাজ করতেছিলাম যখন তৃতীয়বারের সময় উনি ঠিক ওখান থেকে জাস্ট আমাকে এই 2 হাত দিয়ে এরকম একটা থাবা মারলো, যেটা আমার একদম পুরো মানে নাক বরাবর চলে আসছে, কান বরাবর চলে আসছে। ওখান থেকে মানে ওনার দূরত্বটা বলি, উনি যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে আমার দূরত্ব নিম্নতম 4 ফিট, 4 থেকে 4.5 ফিট হবে। তা ওখান থেকে আমাকে এরকম থাবা মেরেছেন। তো এই থাবার সাথেই আমি হুট করে বসি মাগোকে চিল্লা মেরে উঠি খুব জোরে। তখনই মহল্লার চিল্লা মেরে উঠি, আমি পিছনে আমি যেদিক থেকে আসছি বাসা দিয়ে গিয়ে আমি চলে যাই, দৌড় দিয়ে চলে যাওয়ার পরে সবাই আমি মানে অর্ধেক পথ যেতে না যেতে মহল্লা সবাই কফি হারিকেন নিয়ে চলে আসছে, ইভেন আমার আম্মুও চলে আসছে। আসার পরে আমি তো আমার আম্মুকে জড়ে ধরে চিল্লাচিল্লি করতেছি, আম্মু সান্ত্বনা দিচ্ছে, বাবা তুমি কিছু দেখো না, এটা ছামা ছিল এসে হ্যান ত্যান
এই কালি লবণ টবণ এই সে হ্যান ত্যান পানি টানি খাওয়াইলো। তো এটা ছিল ভাই আমার প্রথম হিস্টোরি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।